নমস্কার, সৌরবিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সৌরবিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই সেখানে রেজিস্টার করুন, সেখান থেকে নিজেদের জীবন সঙ্গী বেছে নিন। সৌরবিষয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি আপনারা এবার থেকে ইউটিউবেও দেখতে পাবেন। কিভাবে? আপনার ফোনে যে স্মার্টফোনটি আপনার হাতে রয়েছে সেখানে ইউটিউব অপশন রয়েছে, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ রয়েছে এবং পুরো অনুষ্ঠানটি হয়ে যাবার পর আমরা ভিডিও ফরম্যাটেও দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পারবেন এবং সেটি শেয়ার অবশ্যই করবেন। সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখনই পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। এবার আমরা আলোচনায় আসি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আমরা জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। প্রথমে আজকে যে বিষয়টা না তুললেই নয় সেটা হচ্ছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যু, তার মৃত্যুর আগে লিখে যাওয়া তার 2018 সালের যে কবিতা, যে গদ্য, সেই গদ্য যে পংক্তি, সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন তার বয়স, তার মৃত্যুর কারণ সবটাই। আর ঘটনাচক্রে ঘটনাটা না মিললেও কারণগুলো অনেকাংশে মিলে গেছে। জল, বয়স অনেকটাই মিলে গিয়েছে। কিন্তু তার মৃত্যুতে গোটা টলিউড যখন শোকস্তব্ধ, আমরাও শোকস্তব্ধ। সাধারণ মানুষ, তাদের কাছেও বিষয়টা হয়তো এখনও পর্যন্ত, ঘটনার 2-3 দিন কেটে গিয়েছে, এখনও পর্যন্ত বিষয়টা বিশ্বাসযোগ্য হচ্ছে না যে হয়তো ঘটনাটা মিথ্যে হতে পারত। আমরা যারা সংবাদ মাধ্যমে চাকরি করি তারা বারবার ভেবেছি হয়তো এটা একটা রিউমার ছড়াচ্ছে, কিন্তু না, শেষ পর্যন্ত দেখা গেল যে ঘটনাটা সত্যি। তার সম্পর্কে আমরা যতটুকু জানি, শুধু তার বিরুদ্ধে শ্রদ্ধাটাই আসে, তাকে নিয়ে আর আলাদা করে কোনো কাদা মাখামাখি এসব আসে না। প্রথমেই যেটা আসে তার কাজ, তার সহজ কথা, সমস্তটাই। এই পুরো বিষয়টা আমাদেরকে যখন শোকস্তব্ধ করছে, সেখানে অবশ্যই আমাদের শ্রদ্ধা রইল অভিনেতার প্রতি, অভিনেতার কাজের প্রতি, এবং অবশ্যই তার পরিবার এই সংকটকাল কাটিয়ে উঠুক, কিছুটা শান্তি পাক তারাও। এই যে একটা দাগ, একটা ক্ষত, সেটার ব্যথা তো কোনোদিনও যাবে না, কিন্তু তাও যতটা তারা শান্ত থাকতে পারেন এই সময়, আমরা কামনা করি ঈশ্বরের কাছে যেন এই মুহূর্ত, এই সংকটময় মুহূর্ত তারা কাটিয়ে উঠতে পারেন। এটা একটা তো বিষয়, কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমাদেরকে এগোতে হবে। সেটা হচ্ছে আগামী 2রা এপ্রিল মঙ্গলদেব কুম্ভ রাশির ঘর থেকে মীনে প্রবেশ করবেন। তার পারিপার্শ্বিক কী প্রতিক্রিয়া হতে চলেছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো, এবং অবশ্যই আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, দাদার সঙ্গে কথা বলতে পারবেন। এই অনুষ্ঠান যার, আমার সাথে আজকে তিনিই রয়েছেন, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডিকাশ্যপ। অনেক স্বাগত। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে, এবং বৃষ্টির কথার রেশ ধরে অবশ্যই বয়ঃকনিষ্ঠ রাহুল ব্যানার্জি আমার থেকে, সুতরাং তার এই মর্মান্তিক মৃত্যুর রহস্যভেদ এইসবে না গিয়ে তার এই মর্মান্তিক পরিণতির জন্য তার বিদেহী আত্মার প্রতি আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তার পরিবারজনকে ভগবান দৃঢ় রাখুন, শান্তিতে রাখুন, মসৃণতায় ভরিয়ে দিন। এইসব বিষয় নিয়ে বলতে গেলে যা বৃষ্টি তুলল, আমার কাছে ফুল ইনফরমেশান নেই তার জন্ম সময়ের, তাই অ্যাস্ট্রোলজিক্যালি এটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা নিয়ে আর ইলাবোরেট করছি না। তবে আমি যখন এটার পেছনে একবার পড়ে গেছি, তখন অবশ্যই এটা পরিস্থিতি খানিকটা সামলালে নিশ্চয়ই জোগাড় করব, এবং আমি আমার বলা যায় যে অ্যাস্ট্রোলজিক্যাল তদন্ত শুরু করব। ঘটনাটা অ্যাকচুয়ালি আমি দৌড়াচ্ছিলাম অন্য একটা বিষয়ে অ্যাস্ট্রোলজিক্যালি, যেটা আমাদের কিছুদিন আগেই আরজিকর মেডিকেল কলেজে লিফটে যে ভদ্রলোকের মৃত্যু হলো, তার মাত্র 4-4.5 বছরের শিশু সন্তানকে রেখে। অ্যাকচুয়ালি আমি তার ডেট অফ বার্থ টাইমিং জোগাড় করার চেষ্টা করছি। অবশ্যই যিনি মারা গেছেন তার নয়, তার যে শিশু পুত্রকে রেখে অকালে তিনি চলে গেলেন তার মধ্যে আমি জানি না যে আরেকটা টাইম অফ বার্থ জোগাড় করতে আমাকে লোক লস্কর লাগাতে হবে। যাই হোক, পরিস্থিতি, ভালো মানুষকে হারালাম, এক কথায় এটা আমি বলতে পারি। কোন মত, কোন ধর্ম, কোন বর্ণ এসব বুঝি না,
সার্বিকভাবে একজন মানুষ যেরকম হওয়া উচিত, আমার কাছে রাহুল ব্যানার্জি সেরকমই একজন অভিনেতা ছিলেন। শুধু অভিনেতা ছিলেন না, একজন মানুষ ছিলেন। যেরকম অভিনয়ের একজন অভিনেতা তো অভিনয় প্রেমী বা শিল্প রসিকই হবেন, এটাই স্বাভাবিক। শিল্প সাহিত্য থেকে খেলাধুলার মাঠ, সেখানেও কিন্তু সাবলীল প্রবেশ এবং উন্মাদনা উত্তেজনা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছিল। যাই হোক, ভালো মানুষের সময় ভগবান হয়তো কমই রাখেন এটাও কারণে যে বাদবাকি আমরা যারা অতটা ভালো মানুষ নই, তারা যদি নিজেদের কর্মপন্থায় পরিবর্তন এনে যে হঠাৎ জাগ্রত হয় আমাদের বিবেক, যেটা বাঙালির মোটামুটি কেরোসিন তেল ঢেলে অনেক দিন আগে পুড়িয়ে দিয়েছে বাঙালি, তবুও যদি কিছু বেঁচে থাকে, অবশিষ্ট থাকে, সেই বিবেক জাগ্রত হয়ে আমরা যারা অত ভালো মানুষ নই, তারা ওই যারা আমাদের হঠাৎ করে চলে যান প্রকৃত ভালো মানুষ, তাদের না শেষ করা কর্মটাকে যদি আমরা জাগ্রত অবস্থায় শেষ করার পথে অন্তত একটা ট্রান্সফরমেশন হয় বাঙালির, জানি না পরমেশ্বরীর কি ইচ্ছা বাঙালি জাতির প্রতি, সেই জন্যই হয়তো ভালো মানুষদের পরমেশ্বরী বেশি দিন রাখেন না। আমার এটা ব্যক্তিগত খুব। আর বাদবাকি দেখবেন যত নানান রকমের সোকল্ড জ্ঞানী মানুষ বলতে আমরা যাদের বুঝি, যারা প্রকৃত অজ্ঞানী তাঁবেদারি করা মানুষ, তারা বহাল তবিয়াতে 70-80 বছর 85 বছর তাবেদারি করছে। সর্ষের তেলের, কেরোসিন তেলের কোনো ড্রামের তেল তাদের শেষ হচ্ছে না অয়েলিং করার জন্য। তারা জ্ঞান গর্ব বক্তৃতা দেবেন, বৃষ্টিটা বুম ধরবে, বৃষ্টির পাশে কোনো ফটোগ্রাফার তারই সহকর্মী ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তার মুখে ক্যামেরা ধরবে, তারা লেকচারবাজি করবে, আপনি আমি ঘরে বসে বসে হ্যাঁ কি বললেন, আহা ফাটিয়ে দিলেন। তো এই তো হচ্ছে বাঙালি। একটু করে আড়মোড়া ভাঙি, ঘুম ভাঙে না কিন্তু আমাদের, প্রত্যেকটা ঘটনা বিভিন্ন পরিপ্রেক্ষিতে হয়, আমরা একটু আড়মোড়া ভাঙি, এটাই শেষ, এরপরে যেন না হয়। অবশ্যই দেখা হবে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে। আমরা খালি একটা কথা বলি, অ্যাকচুয়ালি ঘুম তো ভাঙেই নি, আড়মোড়া ভেঙেছিলাম, আবার অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ি যতক্ষণ না আর একটা ঘটনা হচ্ছে কোথাও। তাই এই তো বাঙালি। ঠিক আছে, বাঙালি কি জাগবে? জাগার জন্য বাঙালিরাতে একটা খুব ভালো উপায়, এই যে বৃষ্টি বললো, আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব গত মঙ্গলবারই বলে গিয়েছিলাম যে মঙ্গলদেব কুম্ভ রাশির ঘরে রাহুদেবের সঙ্গে অনেক যুদ্ধ করলেন এয়ারি ক্ষেত্রে। এবার আগামী 2 তারিখ 2রা এপ্রিল মীন রাশির ঘরে প্রবেশ করতে চলেছেন, কিন্তু খুব একটা সেই মীন রাশির ঘরটাও তার পক্ষে খুব একটা উপযোগী ঘর না, কিছুটা বেটার, এই আর কি। উপযোগী ঘর না কারণ জলরাশি, বাট বৃহস্পতি দেবের রাশি, সেখানে বর্তমানে রাজা রবিদেব আছেন, যিনি আগামী 14ই এপ্রিল সকাল 9:53 অবধি ওই মীন রাশির ঘরে থাকবেন। মঙ্গলদেব 2রা এপ্রিল ঢুকছেন, অর্থাৎ 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল 9:53 অবধি মঙ্গল রবি একত্রিত থাকবেন। আর বেশ অনেক দিন ধরেই মীন রাশির গৃহটা কবজা করে রেখেছেন শনিদেব, সুতরাং শনি রবি তো একত্রিত হয়েই বসে আছেন। সুতরাং একদিকে জনগণ কিংবা বিপরীত একটা শক্তি, তার সঙ্গে রাজা রবিদেব মীন রাশির ঘরে চলছিল, এবার মঙ্গলদেব সেখানে প্রবেশ করবেন। খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার আছে মঙ্গলদেবের। দেখুন, সব গ্রহই তো ঘুরতে ঘুরতে এক রাশি থেকে আরেক রাশিতে যায়, এটা স্বাভাবিক নিয়ম, এটা অ্যাস্ট্রোনমিক্যাল কনসেপ্ট, অ্যাস্ট্রোলজিক্যালি এটাকে আমরা ডেসক্রাইব করি, নর্মাল ব্যাপার। কিন্তু এই বছরের যে মঙ্গলদেবের প্রবেশ আগামী 2 তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিদেবের ঘরে, সেদিন একটা ভেরি সিগনিফিক্যান্ট ম্যাটার আছে। কারণ চৈত্র পূর্ণিমার দিনটা মঙ্গলদেবকে আমরা বৈদিক শাস্ত্র মতে আমরা মঙ্গলদেবকে ডিনোট করি বজরংবলীর সাথে, হনুমানজির সাথে, এবং চৈত্র পূর্ণিমার তিথিতেই সেই মহান বীর বজরংবলী তার জন্ম। সুতরাং সেই চৈত্র পূর্ণিমা তিথিতেই
যেদিন বজরংবলীর হনুমানজির জন্ম জয়ন্তী সেদিনই মঙ্গলদেব প্রবেশ করছেন মীন রাশির ঘরে। মানে বলা যায় এটাকে একটা অদ্ভুত একটা কানেকশনস এবছরে আছে। এবং যখনই মঙ্গলদেব প্রবেশ করবেন সেখানে শনি এবং রবি অলরেডি আছেন, মঙ্গলদেব যাবেন, অর্থাৎ রাজা সেনাপতিকে সঙ্গে পেল, জনসাধারণ আছে, মানে শনিদেব আছেন। সাধারণভাবে মীন রাশির ঘরটা আমাদের দেশ সাপেক্ষে ইন জেনারেল উত্তরের পশ্চিম এবং পূর্ব দুটোকে মিলিয়েই, মানে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। এবং আমরা যদি স্বাধীন ভারতের কুণ্ডলী দেখি তাহলে সেটা টু সাম এক্সটেন্ট ইস্ট নর্থ পোর্শানো। সুতরাং নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং ইস্ট, এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি গোলযোগ ভারতবর্ষ সাপেক্ষে দেখা যাচ্ছে। সুতরাং উত্তর পশ্চিমাংশ, উত্তর পূর্বাংশ এবং পূর্বাংশ, শনি, মঙ্গল এবং রবিদেব আগামী 14 এপ্রিল অবধি রবিদেব থাকবেন, তারপরে রবিদেব মেষ রাশিতে সরে যাবেন, কিন্তু শনি মঙ্গল থাকবেন মে মাসের মিডল অবধি। সুতরাং এই জায়গায় নানা রকম কিছু ঝুট ঝামেলা, অশান্তি, পলিটিক্যাল আনরেস্ট ওভারঅলই তৈরি হবে আমার দেশ সাপেক্ষে বা বিশ্বজনীন ক্ষেত্রে। এবং সেই পলিটিক্যাল আনরেস্ট থেকে অনেক শাসকেরও বদল হবে, এটা অভ্যাস। যখনই শনি, রবি এবং মঙ্গল একত্রিত মীন রাশির ঘরে গিয়ে উপস্থিত, যেটা এগেন কিছু সমস্যা, উগ্রপন্থী হানা, এরকম জায়গাকেও কিন্তু ডিনোট করছে। জোন কিন্তু যেটা বললাম সেটা উত্তর পশ্চিম, উত্তর পূর্ব। সুতরাং পুনরায় আবার কি পহেলগাম হবে জানি না, গড নোস। চৈত্র প্রতিপদাদির নতুন চান্দ্র বছরের ছক যারা সম্ভবী অ্যাস্ট্রো শুনেছেন, দেখেছেন, তারা জানেন। অলরেডি বলেছি ভারতের বিভিন্ন শহর সন্ত্রাসবাদী হানা থেকে এই চান্দ্র এবং সৌর বছরের শুরু, অর্থাৎ এপ্রিল মে, এবং ইংরাজি বছরের শেষ বা বাংলা বছরে ধরতে গেলে কার্তিক মাসের মিডল থেকে অগ্রহায়ণ মাস, নভেম্বর ডিসেম্বরের মিডল অবধি খুব অ্যালার্মিং সিচুয়েশনে থাকবে। তার মধ্যে মঙ্গল শনির একত্রীকরণ এই জায়গাটা কিন্তু আরও বেশি ট্রিগার করছে। ভারতবর্ষের যেহেতু শনি মঙ্গল একত্রিত এবং সঙ্গে রবিদেবও থাকবেন, ভারতবর্ষের যুদ্ধ ব্যবস্থা, যুদ্ধ সামগ্রী এইসব নিয়ে আরও বেশি ফান্ডিং তৈরি হবে। এবং যেহেতু জলরাশিস্থ মঙ্গল ছিলেন বায়ুকারক কুম্ভ রাশির ঘরে, সেখান থেকে যাচ্ছেন জলে, তাহলে কি এয়ার ক্র্যাশ থেকে এবার ক্র্যাশটা জলে এলো? হ্যাঁ এলো। একেই তো মোটামুটি কালবৈশাখীর একটা ওয়েদার চলছে, এরপরে প্রাক মনসুন সিজন আসবে এবং তারপরে মনসুন সিজন আসবে। অন্ততপক্ষে মে মাসের মিডল অবধি যতক্ষণ মঙ্গল মীন রাশির গৃহে থাকবে, জোন আবার বলছি এক, নর্থ সারাউন্ডিংস, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং টু সাম এক্সটেন্ট ইস্ট, বিভিন্ন রকমের ওয়েদার ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস হবে। সেখানে ভয়ঙ্কর আবার ল্যান্ডস্লাইড হতে পারে, হড়পা বানের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। সুতরাং যারা এপ্রিল মে মাসে কোনো ট্যুর, নর্দার্ন সেক্টরে তো আমাদের ম্যাক্সিমাম পাহাড়ি অঞ্চলগুলো, যারা করে রেখেছেন তারা একটু আগাম বুঝে শুনে দেখে শুনে আমার মনে হয় ডেটটা করলে ভালো। সেই ডেটটা যদি 15ই মের পরে করে দেওয়া যায় তো আরও ভালো। তার কারণ বিভিন্ন হড়পাবান, ল্যান্ডস্লাইড, প্রাকৃতিক দুর্যোগের ইন্ডিকেশন কিন্তু মীন রাশির ঘরে শনি মঙ্গল দেয়া শুরু করবে 2রা এপ্রিল থেকেই। এবং রবি যতক্ষণ থাকবে সেটা বিভিন্ন রকম পলিটিক্যাল ক্ল্যাশেস, পলিটিক্যাল আনরেস্টও কিন্তু চলবে, গ্লোবালি চলবে, আমার দেশেও চলবে। এবং আমার স্বাধীন দেশের হরস্কোপে দেখেছেন মোটামুটি ব্লাড শেড হচ্ছে শেয়ার বাজারে, এটার কিন্তু কন্টিনিউইটি থাকবে। সুতরাং যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করে অনেক রোজগার করবো ভাবেন, ভালো সময়, পকেটে পয়সা থাকলে শেয়ার বাজারে ইনভেস্ট করতে থাকুন। কারণ এন্ড অফ দ্য, এই যে রক্তপাত হচ্ছে এটার পরে রিকভারি হবে, রিকভারি হয়ে আবার রক্তপাত হবে এন্ড অফ দ্য ইয়ার শেয়ার বাজারে, অর্থাৎ পুজো দেয়ালির পর বা ওই সময়টা থেকে। সুতরাং এর মধ্যে একটা 6-7 মাসের হয়তো রিকভারি টাইম আসবে, কিন্তু ওখানেও আবার রক্তপাত হবে। এখন পকেটে পয়সা না থাকলে পয়সা জমান, যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের শুরুতে গিয়ে আবার যখন শেয়ার বাজারে রক্তপাত হবে তখন ইনভেস্ট করবেন। টিপ, অবশ্যই নিজের বুদ্ধি এবং
আপনাদের যারা সাজেশন দেয়, অর্থনৈতিক সাজেশন দেয়, সেই সমস্ত লোকেদের থেকে পরামর্শ নিয়ে নেবেন। বাট অ্যাস্ট্রোলজিক্যালি যেহেতু শেয়ার বাজারে প্রচুর মানুষ ইনভেস্ট করেন, আমি সবসময় ইনভেস্টমেন্টেরই পক্ষে, ফাটকার পক্ষে না। তারা এই সময়গুলোকে কাজে লাগাতে পারেন। কোথায় লাগাবেন, কবে লাগাবেন, সেটা আপনাদের বুদ্ধি বা আপনাদের সঙ্গে থাকা এক্সপার্টদের বুদ্ধি। গ্রহগতভাবে আমি যেউনগুলো বলছি। সুতরাং প্রাকৃতিক ঝঞ্ঝা থেকে প্রাকৃতিক দুর্যোগ, উগ্রপন্থী হানা বা ভয়ঙ্কর কোনো আনরেস্ট অবস্থা, এবং যতক্ষণ মে মাস অব্দি মিথুন রাশির গৃহে রবিদেব আছেন, যার সঙ্গে এই শনি মঙ্গল এবং রবির স্কোয়ার অ্যাসপেক্ট চলবে, বৃহস্পতিদেব আছেন মিথুন রাশির ঘরে মে মাস অব্দি। মীন রাশি এবং মিথুন রাশি স্কোয়ার ঘর, স্কোয়ার অ্যাসপেক্ট হয়। সুতরাং শনি মঙ্গল রবির সাথে বৃহস্পতিদেবের এই যে স্কোয়ার অ্যাসপেক্ট, বলা যায় না এই সময় ভারতবর্ষকে না চাইতেও হয়তো আবার অপারেশন সিঁদুর 2.0-তে জড়িয়ে গেলেও যেতে হতে পারে। সেই সিচুয়েশনও কিন্তু শনি মঙ্গল গিয়ে তৈরি করবে। সুতরাং রাহুর গ্রিপ থেকে মঙ্গলদেব বের হলেন, কিন্তু গেলেন রাহুর গুরু শনিদেবের গ্রিপে। অবস্থাটা কি খুব ভালো শুনে আপনাদের মনে হচ্ছে? না, কিছু ভালো অবস্থা আজকের ওয়েদারের মতো থাকবে, যেটা নতুন বাংলা বছর যখন আসবে, মানে সৌর বছর, নিউ সোলার ইয়ার, সিটিবিএন থেকেও বলবো, অবশ্যই আমার সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় ইলাবরেট পাবেন তার আগের থেকেই, সেটা নেক্সট উইক থেকেই পাওয়া আপনারা শুরু করবেন। এবছর গরম লাগবে, তবে খুব বেশি গরম এবছর আপনাকে আমাকে বা বলা যায় ভারতবর্ষকে খুব বেশি জ্বালাবে না, এটা একটা সুখবর আছে। আগাম এক চিলতে বলে রাখলাম, পরে আরও ইলাবোরেট করব সৌর বছরে। বাট শনি মঙ্গলের এই ক্ল্যাশ বিভিন্ন ক্ষেত্রে নানা রকম উলটফের, পলিটিক্যাল ক্ষেত্রে, সোশিও ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে, বুঝে শুনে রিয়াকশান দিতে হবে, বুঝলেন তো? আবার একদম রিয়াকশান না দিয়ে হ্যাঁ হ্যাঁ বলা সং হওয়াও ঠিক না আধুনিক যুগে, সেটা যেন আবার বাঙালি না হয়ে যায়, কারণ আমরা খানিকটা ওরকমই হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ বলা সং। কারণ সিদ্ধারায় হাত দিতে গিয়ে দেখি নাই, কি যেন পাউডার ঠেকে, এটাও একটা মুশকিল। সুতরাং এই পরিবেশ পরিস্থিতি কিন্তু আগামী 2 তারিখ তৈরি হচ্ছে। যাদের 7.5 ঢাইয়া চলছে বা যাদের শনির দশা অথবা মঙ্গলের দশা চলছে, এবং সব মানুষ নিজেদের শরীর স্বাস্থ্য মন কর্ম সব থেকে বাঁচার জন্য, যেহেতু 2রা এপ্রিলই হনুমানজির জন্ম জয়ন্তী, চৈত্র পূর্ণিমার তিথি, সেই দিনই তার যে গ্রহ মঙ্গলদেব মীন রাশির গৃহে গুরুদেবের গৃহে পদার্পণ করছেন। সুতরাং হনুমান চালিসা সর্বান্তকরণে অন্তত দিনে 1বার, পারলে 3বার পাঠ করুন। কোনো বিধিবদ্ধ নিয়ম 1বার পাঠ করলেই বিধিবদ্ধ নিয়মে হবে, মানে আসনে বসে বা দাঁড়িয়ে যা খুশি আপনি করুন। বাদবাকি চলতে ফিরতে আমি লেকচার মারছি, বৃষ্টি যদি মনে করে মনে মনে বজরংবলীকে স্মরণ করে, রামজি সীতা মাতাকে স্মরণ করে চালিসা পাঠ করতে পারে। ফল হবে না? হবে, কারণ চালিসাটা পুরোই শ্বাস প্রশ্বাসের খেলা, প্রাণবায়ু অপান বায়ু সমান বায়ুর খেলা। সুতরাং তাতে শব্দ না করলেও ভাইব্রেশন হয়। আর বজরংবলী আমাদের অভ্যন্তরস্থই আছেন। খালি রামজি যেরকম বজরংবলীকে জাগিয়েছিলেন না, যে তুমি পবন নন্দন, পবন কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে? যেখানে খুশি যেতে পারে। অতএব এই সমুদ্রটা কোনো সমুদ্রই না তোমার কাছে, এক লম্পে তুমি চলে যেতে পারো। বজরংবলী সেটাতে জাগ্রত হয়ে নিজের শক্তিকে যেরকম পুনরুদ্ধার করেছিলেন, সেরকম আপনার আমার ভেতরেও বজরংবলী আছেন প্রাণ বায়ু আকারে। ওই প্রাণ বায়ুটাই বজরংবলী। আর মনের যে রথটা চলে, সেখানে নাকি 7টা ঘোড়া আছে। দেখুন আমাদের ষড়চক্র আর সহস্রার 7টাই। যাই হোক, অনেক ব্যাপক হবে, অন্যরকম অনুষ্ঠানে চলে যাব। তার কারণ হংস চঞ্চু তো আমাদের নেই, দুধ তুলতে আমরা খুব কম জানি, আমরা জল খেতেই অভ্যস্ত। জল যেদিকে চল সেদিকে। কেউ ফোনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এইসব কথা বলতে গেলে 25 মিনিটের অনুষ্ঠানই না, 2-2.5 ঘন্টার পডকাস্ট হতে হয়। তাহলে যারা চান হংসচঞ্চু হয়ে দুধ নিতে, তারা অনুভব করতে পারবেন আমাদের শাস্ত্র কি বলেছে, আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলেছে, আমাদের আধ্যাত্ম বিজ্ঞান কি বলেছে।
সেখানে নাসা ভাষা, আমার ভাষায় শিশু, কিন্তু ওই আমরা তো কুম্ভকর্ণের জাত, কি করা যাবে বলুন, শুধু বাঙালিরা না, অন্তত হিন্দুরা, যার ফলে আমাদের এই দুর্দশা। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি। একদম, অনেকক্ষণ ধরে কেউ একজন ফোনে অপেক্ষা করছেন আমাদের জন্য দাদার সঙ্গে কথা বলার জন্য। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার। কে বলছেন? দাদা আমি ঝর্ণা শাহ বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে? হ্যালো, কোথা থেকে থেকে? বলছেন? ফালাকাটা থেকে বলছি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। বুঝে গেছি, ফালাকাটা, বলে ফেলুন। ছেলের নাম, হচ্ছে ডেট অফ বার্থ? 8/6/2002। 8/6/2002 হলো। কোচবিহার ডিস্ট্রিক্ট মাথাভাঙ্গায় জন্ম। কোথায়, কত টাইম কি? টাইম ভোর 4:40, শুক্রবার শেষ রাত্র 4:40। ভোর 4:40, মাথা ভাঙা। হ্যাঁ। ওখানে এখনো লোকের গেলে মাথা ভেঙে যায়? হ্যাঁ, মাথা ভাঙা, মাথা ভাঙা কি দেব? মাথা ভাঙা তো নিচ্ছে না। কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহারই দিয়ে দেবো? হ্যাঁ কোচবিহার দিয়ে দেন। দিলাম। কোচ রাজাদের অঞ্চলে চলে গেলাম। শনিবার ছিল ইংরাজি মতে। হ্যাঁ। বেশ, বৃষলগ্ন, মেষ রাশি। বলুন কি হয়েছে? ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি। কি পড়াশোনা করেছে? পড়াশোনা বিটেক কম্পিউটার সায়েন্স। বিটেক কম্পিউটার সায়েন্স। আবার কি জানতে চাইছেন? ভালোই তো পড়াশোনা করেছে। কোথায় আছে ও এখন? এখন আছে দমদমে। একদম ঠিক আছে। কোচবিহারের বাইরে বেরিয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে যেতে বলুন, সব ঠিক হয়ে যাবে। এমনি 7.5 চলছে মোটামুটিভাবে। এখানে যা পরিস্থিতি বসে আছে, আপনার ছেলেকে দূরে গিয়ে কর্ম করতে হবে। সবেমাত্র কলকাতার দিকে এসছে চাকরির জন্য। আমি বলবো যদি সুযোগ পায় বাইরে যেতে বলুন। জন্ম ছকটা এমনিতে ভালো, কিন্তু পিতৃগৃহের থেকে বেরোতে হবে। পারলে পশ্চিমবঙ্গের বাইরে গেলে সেটা ভালো হবে। এমনিতে জন্মছক ভালো, চলাফেরাটা সাবধান করতে বলবেন, বাদবাকি এমনি ঠিক আছে। খালি হুইমজিক্যাল ডিসিশন নিতে না করবেন, ঠিক আছে? একটু হঠাৎ হঠাৎ হুড় করেও ডিসিশন নেয়। এমনি ছেলে ভালো, ছেলে খারাপ না, ভালো ছেলে। চেষ্টা করতে বলুন, নিশ্চয়ই ভালো হবে। তবে চলাফেরা খুব সাবধানে করতে বলবেন, প্রেমে পড়তে না বলবেন। মাঝে মধ্যে একটু বেশি বেশি প্রেমে পড়ে যায় ও, আমার মনে হচ্ছে। জানেন প্রেম টেম আছে কিনা ছেলে? না না, প্রেম নেই। ও, কি করে জানলেন আপনি? এত কনফার্ম হলেন কি করে? কারণ ছেলে আমার বন্ধুর মতো একদম। খুব ভালো, এইটাই মেশবেন ওর সাথে সারা জীবন, ঠিক আছে? জন্মছকের প্রবণতা যথেষ্ট ভালো। খালি বাইরে চেষ্টা করতে বলুন। দারুণ সময় কিন্তু ওর চলছে। এই 7.5 ওকে জীবনে প্রভূত উন্নতি দেবে, ঠিক আছে? বাইরে যেতে বলুন। আর শনি রাহু যেহেতু লগ্নে একত্রিতভাবে বসে আছে, আমি বলবো কম্পিউটার সায়েন্স করেছে, এআই নির্ভর বা মেশিন লার্নিং, বিশেষ করে এআই নির্ভরই ওর জন্মছকের প্রবণতায়। এআই রিলেটেড আরও বেশি আপগ্রেড নিজেকে করে নিক, যেটা ওকে ভবিষ্যতের কর্মজীবনে প্রচুর প্রচুর সাহায্য করবে। এটা ভালো একটা কম্পিউটার কনসালটেন্টের চার্ট, বুঝেছেন? আপাতত চাকরি করুক, ভবিষ্যতে গিয়ে নিজেই কনসালটেন্সি ফার্ম খুলে নেবে, কিন্তু নিজেকে তার আগে আরও বেশি শিখে নিতে হবে। সেটা শিখতে বলুন, বাইরে চেষ্টা করতে বলুন। দুর্দান্ত হরস্কোপ আছে, চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? বেশ, ধন্যবাদ। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।